গুড আফটারনুন এভরিবডি। তোমাদেরকে অনেক দিন সামনে থেকে দেখতে পাইনি, তাই আমাদেরও খুব কষ্ট লাগছে। তোমাদের সঙ্গে বিভিন্ন সময় ক্লাসে যে ইন্টারাকশান হয়, রেসপন্স হয়, তার আনন্দটাই আলাদা। তোমরাও হয়তো মিস করছো। এই মুহূর্তে তোমরা সামনে নেই, ই ক্লাসের মাধ্যমে বিশ্ব সমাচার থেকে ক্লাসটা করার চেষ্টা করছি। কল্পনা করে নিতে হচ্ছে তোমরা সামনে আছো, উপায় নেই পরিস্থিতিতে। আজকে আমাদের পাঠ্য বিষয় হলো মাইটোসিস কোষ বিভাজন। তোমাদের অনেকেরই এটা বুঝতে সমস্যা হয়, এই জন্য আমি চেষ্টা করেছি। আসলে বিষয়টি হলো কি, আমি জানি যে তোমাদের 70% স্টুডেন্ট তো আর এখানে তোমরা ফলো করবে না বা শুনছো না বা শোনা সম্ভব নয়, কিন্তু তবুও বেশ কিছু সংখ্যক যারা আগ্রহী তারা শুনছো। সুতরাং তাদের যে যে জিনিসগুলো একটু অসুবিধে বলে আমরা মনে করছি, তোমরা প্রয়োজনে এই পাঠের শেষে কমেন্ট বক্সে, বিশ্ব সমাচারের কমেন্ট বক্সেও কিন্তু তোমরা কোন কোন বিষয়গুলো বুঝতে চাও বা জানতে চাও সেটা আমাদের জানালে আমরা খুব উপকৃত হব এবং আনন্দের সঙ্গে তোমাদের পরবর্তী পাঠদানগুলো করব। আমরা আমাদের অত্যন্ত প্রিয় সন্তান, প্রিয় ছাত্রছাত্রী। তোমরা সকলে ভালো থেকো, নিরাপদে থেকো, একদম বাড়ি থেকে বাইরে বেরিও না। তোমরা জানো সে একটি ভাইরাস, বাইরে তার কিন্তু কোনো প্রাণ নেই, আমাদের পোষক দেহ বা জীবদেহের বাইরে। সাইটোপ্লাজম নেই, কোষাঙ্গাণু নেই, বাইরে শুধু একটা ক্যাপসিড নামক একটা প্রোটিন, আর ভেতরে একটা নিউক্লিক অ্যাসিড, ডিএনএ কিংবা আরএনএ। ফলে কাকে মারবে? মশা মারতে কামান দাগা, তবু কামান মারলে তবু মশা মরে, কিন্তু তাকে কিভাবে মারবে? আবার সে যখন কোনো না কোনো উপায়ে জলের মাধ্যমে, শ্বাসের মাধ্যমে, স্পর্শের মাধ্যমে, খাদ্যদ্রব্যের মাধ্যমে শরীরে ঢুকছে, তখন শরীরের কোষের ভেতর ঢুকে সে কিন্তু আমাদের কোষের ভেতরে যে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের ভেতরে গিয়ে তার জিনগুলো রয়েছে, সেই জিনকে হাইজ্যাক করছে। তার জিনকে আমাদের জিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, কিংবা তার জিনের সংস্পর্শে আমাদের জিনের টুকরো ভেঙে যাচ্ছে। আমাদের প্রোটিন যে ফ্যাক্টরি, রাইবোজোম, এই সমস্তকে হাইজ্যাক করছে, করে তার নিজস্ব প্রোটিন তৈরি করছে, তার নিজস্ব সন্তান উৎপাদন করছে, লক্ষ কোটি ভাইরাস হয়ে বেরিয়ে এসছে। কাকে ধ্বংস করবে? তাহলে তো তোমার নিজের কোষকেই ধ্বংস করতে হয়। এই কারণে বড় নাচার আমরা, ভাইরাসকে মারতে পারি না। ভাইরাসকে মারতে গেলে আগে আমাকে মারতে হবে। প্রকৃতি মা পৃথিবীকে ছাড়িয়ে তুলছেন, বেশ জব্দ। আন্তর্জাতিক স্তরে বহু শান্তি শিখর সম্মেলন হয়েছে, বহু দূষণ নিয়ন্ত্রণ সম্বন্ধে কথা হয়েছে। মানতে চায়নি বেপরোয়া সভ্যতার শীর্ষে সেই সমস্ত দেশ। আমাজনকে পুড়িয়েছে, প্রচুর বন্যপ্রাণী হত্যা করেছে। আমার ইচ্ছে নেই, সুতরাং চড়ুই পাখিগুলো মরে যাক, অন্য প্রাণীগুলো মরে যাক, আমার পছন্দ মতো তাদের শিকার করব। এখন সকলে মিলে তারা ঘুরছে, তারা আনন্দ করছে, আর আমরা কেমন জব্দ। সুতরাং তোমরা এই করোনার ইফেক্ট, এই দুঃস্বপ্ন হয়তো একদিন সরে যাবে, কিন্তু তোমরা এর থেকে শিক্ষা নাও। এই মা, এই প্রকৃতি মা, তিনি সকলের কাছেই সমান। পৃথিবীর সমস্ত জীব, সমস্ত উদ্ভিদ এবং প্রাণী তার সন্তান, তাদেরও সমান বাঁচার অধিকার রয়েছে, মানুষের সঙ্গে সমান তালে। এ কথাটি ভুলে যেও না। আমরা আজকের অধ্যায় শুরু করব, মাইটোসিস কোষ বিভাজন। তার আগে একটা সামান্য ছোট্ট বিরতি বিশ্ব সমাচারের তরফ থেকে। পরবর্তী সময় আমি আবার আসছি। শ্রী লক্ষণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময়, সব সময়। ফিরে এলাম কোষ বিভাজন এই অধ্যায়। কোষ, আমরা প্রত্যেকেই, আমাদের সৃষ্টি হয় একটি মাত্র কোষ থেকে। বাবার দেহ থেকে শুক্রাণু, মার দেহ থেকে ডিম্বাণু। বাবার দেহে 23টি ক্রোমোজোম থাকে, মায়ের দেহে 23টি ক্রোমোজোম থাকে। এটা মিলে কি সৃষ্টি হলো? জাইগোট। জাইগোট আপনি কটা ক্রোমোজোম এলো? নিশ্চয়ই 23, 46টি। এই জোড় সংখ্যক ক্রোমোজোম এসে গেল, আমরা বলি ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম। এই একটি কোষ মাত্র, এটা দিস ইজ দ্য অ্যাবোমিনেবল মিস্ট্রি। এটা কি করে বারবার অসংখ্য, কোন প্রক্রিয়ার মাধ্যমে একটা পূর্ণবয়স্ক মানুষ, যার ধরো
80 কেজি মতো হয়তো ওজন বিশিষ্ট যার দেহ, তার দেহে প্রায় 6 লক্ষ কোটি থেকে 10 লক্ষ কোটি কোষ থাকে। হাউ ইজ ইট পসিবল? কিভাবে সম্ভব? কারণ সে কি করে এই কোষটিকে বিভাজিত করে। এই একটি কোষ, এখান থেকে অসংখ্য কোষ সৃষ্টি হচ্ছে, একটি থেকে দুটি, দুটি থেকে চারটে, এইভাবে মাল্টিপ্লিকেশন বারবার করে। প্রথমেই তার কোষের যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটা দুটো ভাগে বিভক্ত হয়। ছিল একটা নিউক্লিয়াস, হয়ে গেল দুটো নিউক্লিয়াস, একে বলা হয় ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয় বিভাজন। দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমটা বিভক্ত হয়ে যাচ্ছে। ছিল একটা কোষ, হয়ে গেল দুটি কোষ। এইভাবে 2 থেকে 4, 4 থেকে 8, এইভাবে গুণিতক হারে কিন্তু বেড়ে যাচ্ছে। এইভাবে কিন্তু কোষগুলো সৃষ্টি হচ্ছে। এখন যে কোষ বিভাজন কেন হয় স্যার? হোয়াই সেল ডিভিশন? তোমাকে ধরো খুব জোর করে খাইয়ে দেওয়া হলো, বুঝলে, যে পরিমাণ খাও তার দ্বিগুণ করে জোর করে খাইয়ে দেওয়া হলো, কি হবে? তা তোমাকে তো বাঁচতে হবে। তাহলে অতএব কি হয় অবস্থাটা? এই অবস্থায় বডি সহ্য করতে পারে না, উপর দিয়ে আর নিচ দিয়ে বেরোতে শুরু করে, কি বলো? তারপরে অবশেষে যখন কন্ট্রোলে এলো, ভারসাম্য রক্ষিত হল, তখন তুমি বাঁচলে। সেরকম এই একটি কোষে যে পরিমাণ তার নিউক্লিক অ্যাসিড রয়েছে, ডিএনএ, আরএনএ, প্রোটিন রয়েছে, কি হয় ইন্টারফেস দশায় এটা দ্বিগুণ হারে সংশ্লেষিত হয়ে যায়। তখনই বেচারা নিউক্লিয়াস কি করবে? তার যে পরিমাণ উপাদান থাকা দরকার ছিল, ডিএনএ, আরএনএ, প্রোটিন, তার দ্বিগুণ পরিমাণ হয়ে গেছে। সে তখন বাধ্য হয় দুটো ভাগে ভাগ হতে। এবং নিউক্লিয়াস যখন বিভাজন হয়ে গেল, তার পর মুহূর্তে সাইটোপ্লাজম বিভাজন হয়ে গেল, একটা কোষ থেকে দুটো কোষ হলো। এইভাবে এই প্রক্রিয়াকে বলা হয় কোষ চক্র। কোষ চক্র কোষের সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন, এই চক্রাকার প্রক্রিয়াকে বলা হয় কোষ চক্র। তোমরা অনেকে হয়তো পড়েছো। কোষ চক্রের প্রধানত দুটি দশা, একটা হচ্ছে ইন্টারফেজ দশা, আর একটা হচ্ছে ডিভাইডিং ফেজ বা এম ফেজ, বিভাজন দশা। ইন্টারফেজ দশা এটা আবার 3টি উপ এককে বিভক্ত। কি কি? G1 ফার্স্ট গ্যাপ ফেজ, প্রথম ছেদ দশা। S সিনথেসিস বা সংশ্লেষ দশা। G2 সেকেন্ড গ্যাপ ফেজ বা দ্বিতীয় ছেদ দশা। G1 দশায় কি হচ্ছে? আরএনএ এবং প্রোটিন সংশ্লিষ্ট হচ্ছে। S উপদশাতে এসে ডিএনএ সংশ্লিষ্ট হচ্ছে। G2 তে বাকি প্রয়োজনীয় আরএনএ এবং প্রোটিন সংশ্লিষ্ট হচ্ছে। ফলে একটা কোষের যে পরিমাণ ডিএনএ, আরএনএ, প্রোটিন দরকার ছিল, তার দ্বিগুণ পরিমাণ প্রোটিন হয়ে গেল। তাহলে এখানে একটি কোষ ছিল, তার এরকম একটা নিউক্লিয়াস ছিল, সে যখন এখানে চলে এলো, তখন তার নিউক্লিয়াসটা বেশ আকারে বড়সড় হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল। এইবার তার প্রয়োজন বিভাজন। অমনি ডিভাইডিং ফেজ বা এম ফেজে ঢুকলো। এম ফেজকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? নিশ্চয়ই তোমরা জানো, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ অ্যান্ড টেলোফেজ। সুতরাং এই কোষটি তখন এসে এখানে আবার দুটি কোষে রূপান্তরিত হয়ে গেল, দুটি কোষে ভাগ হয়ে গেল। সুতরাং এইভাবে কোষ চক্রটি সমন্বিত হয়। কখনো যদি প্রয়োজন পড়ে, কোষের আর কোষ বিভাজনের দরকার নেই, তখন সুইচ অফ হয়ে যাচ্ছে। সুইচ অফটাকে বলা হচ্ছে কি? G0 ফেজ। ব্যাস, অমনি কোষটি কোষ বিভাজন ক্ষমতা হারিয়ে ফেললো, স্থায়ী কোষে পরিণত হলো। প্যারেনকাইমা, কোলিনকাইমা, এই সমস্তগুলো ধরো উদ্ভিদ কোষের, প্রাণী কোষের ক্ষেত্রে স্নায়ু কোষ, পেশি কোষ, এরকম G0 অবস্থায় এসে যাচ্ছে, কোষ বিভাজন বন্ধ। তাহলে বুঝতে পেরেছ কেন কোষ বিভাজন হয়? আমরা তাহলে বুঝলাম। এখন কোষ বিভাজন কত প্রকার? তাহলে কোষ বিভাজন প্রয়োজন কি? প্রয়োজন নানা রকম কিছু। আমাদের যে দেহের বৃদ্ধির জন্য, কোথাও খুব লেগেছে মাংস, ক্ষয়পূরণ হবে। নিম্ন শ্রেণীর উদ্ভিদের, প্রাণীদের ক্ষেত্রে কোষ বিভাজনের মাধ্যমে, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে তাদের অ্যামাইটোসিস এবং মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে তাদের কি হচ্ছে না? ধরো উদ্ভিদের ক্ষেত্রে, ইস্টের ক্ষেত্রে এটা অ্যামাইটোসিস কোষ বিভাজন হচ্ছে। সুতরাং বংশ বিস্তারের জন্য হচ্ছে। মেয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে জনন কোষ সৃষ্টি হচ্ছে।
শুধু তা নয়, আরও অনেক কিছু, প্রজাতির ক্রোমোজোমের ধ্রুবকত্ব, এর থেকে প্রকরণ সৃষ্টি হচ্ছে, এর থেকে অভিব্যক্তি হচ্ছে, নতুন জীবের সৃষ্টি হচ্ছে মেয়োসিস কোষ বিভাজন, নানা প্রকার কোষ বিভাজনের গুরুত্ব রয়েছে। এখন কোষ বিভাজনকে আমরা মোট 3 ভাগে ভাগ করতে পারি, একটা অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মেয়োসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজন, নিম্ন শ্রেণীর জীবেদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, ইস্ট, ব্যাকটেরিয়া ইত্যাদির ক্ষেত্রে খুব সিম্পল। ধরো একটা ইস্ট, এটা ধরো তার নিউক্লিয়াস। এখন ব্যাপারটা কি হলো, এর নিউক্লিয় পর্দাও কোনো অবলুপ্ত হচ্ছে না। কি হচ্ছে, এই অংশটা একটা বাড বা অঙ্কুরের মতো সৃষ্টি হচ্ছে, মুকুলের মতো সৃষ্টি হচ্ছে, ইট বালজেস আউট, ফুলে উঠছে। আর এই নিউক্লিয়াসের নিউক্লিয় পর্দাটাও কিন্তু কিছুটাই নষ্ট হচ্ছে না, কিন্তু সেটাও কিন্তু এরকম হয়ে যাচ্ছে। ফলে এই যে নিউক্লিয় পদার্থগুলো এবং সাইটোপ্লাজমের পদার্থগুলো কিন্তু এইভাবে চলে যাচ্ছে। তারপর পরবর্তীকালে এই অংশটা এই যে ক্লিভেজ বা বিদারণ বা এরকম পদ্ধতিতে ফারোয়িং স্ট্রাকচার এরকম এসে ধীরে ধীরে কি হলো না, এটা আর এটা বিচ্ছিন্ন হয়ে গেল। তাহলে ইনইকুয়াল অ্যামাউন্ট অফ ডিভিশন হচ্ছে, অসম বন্টন হচ্ছে নিউক্লিয় পদার্থ এবং সাইটোপ্লাজমের পদার্থের, কিন্তু একটা কোষ থেকে 2টি কোষ হয়ে গেল। এটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। কোনো বেমতন্তু সৃষ্টি হচ্ছে না, সিম্পল একটা ডাইরেক্ট সেল ডিভিশনের জন্য একে বলা হচ্ছে বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে বলা হচ্ছে। এই প্রক্রিয়া কিন্তু ইস্ট, ব্যাকটেরিয়া প্রভৃতি এই সমস্ত বিভিন্ন রকম নিম্ন শ্রেণীর জীবেরা তারা কিন্তু বংশ বিস্তার করছে। এখন এককোষী জীবেরা প্রধানত। এবারে আসছি আমরা মাইটোসিস কোষ বিভাজন। প্রধানত কোথায় ঘটে না, দেহকোষে ঘটে। আমাদের যত দেহকোষ ঘটছে সেখানে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। মাইটোসিস কোষ বিভাজনটা কিভাবে ঘটে আমরা তার জন্য একটা মেন্টাল প্রস্তুত নেব বোঝার আগে। আমি সকালবেলা আজকে সারাদিন কিরকম যায় মেন্টালি প্রস্তুত নিয়ে করছি। খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠে দেখছি পূর্ব দিগন্তে লাল হয়ে উঠছে আকাশ। বাহ বাবা কি সুন্দর, আমরা হচ্ছে উষা বা প্রভাত। একটু পরে সূর্য উঠলো দিগন্ত রেখার উপরে, আমরা বলি সকাল হলো। আবার দেখছি কি হয়, ধীরে ধীরে সূর্য মাথার উপর উঠলো একদম সোজা রাইট অ্যাঙ্গেল পারপেন্ডিকুলার একদম লম্ব, আমরা বলছি দুপুর। আবার ধীরে ধীরে পশ্চিম দিগন্তে হেলে পড়ছে, আমরা বললাম বিকেল। ধীরে 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 এবারে দেখছি দিগন্ত রেখার নিচে চলে গিয়ে সূর্য অদৃশ্য হয়ে গেল, কিন্তু লাল আভা ছড়িয়ে রয়েছে, আমরা বলছি গোধূলিকাল। দিনের শেষ, রাতের শুরু হবে, একেবারে আলোটা নিভে গেল, আমরা বলছি সন্ধ্যা উপস্থিত হলো। 9 দিন 9 রাত্রি, শুরুও হয়েছিল রাতের শেষ দিনের শুরু, শেষও হলো দিনের শেষ রাতের শুরু, দুটো ট্রানজিশন পিরিয়ড। ঠিক এইভাবে আমরা কোষের মধ্যে মাইক্রোস্কোপকে অনুবীক্ষণ যন্ত্রের তলায় আমরা দেখছি যে এক চোখ বন্ধ করে যে কোষটা কিরকম কিরকম পরিবর্তন ঘটছে। হয়তো জীবিতভাবে দেখতে পারি না, কারণ কোষটাকে মৃত করে নিয়ে প্রি ট্রিটমেন্ট এবং নানা প্রকার রং দিয়ে স্টেনিংয়ের মাধ্যমে রঞ্জক পদ্ধতিতে আমাদের করতে হয়, দেখতে হয়। কিন্তু পর্যবেক্ষণ করলে আমরা তার ধারাবাহিকভাবে বিভিন্ন কোষগুলো বিভিন্ন অবস্থায় তার যে বিভাজন দশা রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, সেটার মধ্যে আমরা পর্যবেক্ষণ করতে পারি। যদি এরকম সম্ভব হতো যে একটা কোষ সরাসরি বিভাজিত হচ্ছে এবং মাইক্রোস্কোপের সাহায্যে আমরা দেখব, তাহলে আমরা বুঝতে পারতাম খুব সুন্দরভাবে পরম্পরাক্রমে কিভাবে পরিবর্তন হচ্ছে। আমরা এখন লেটস ফলো কিভাবে পরিবর্তনটা হচ্ছে দেখা যাক। ধরে নাও এই একটি কোষ, এটা এখন ইন্টারফেজ দশায় আছে, এটা একটা প্রাণী কোষ। তাহলে এটা হচ্ছে কি ইন্টারফেজ। তাহলে ইন্টারফেজ দশায় আমরা কি দেখছি না, এই কোষটা রয়েছে, এটা কোষের নিউক্লিয়াস, এটা নিউক্লিওলাস, এটা হচ্ছে কি নিউক্লিয় জালিকা। প্রয়োজনীয় ডিএনএ আরএনএ প্রোটিন সংশ্লেষিত হয়ে দ্বিগুণ পরিমাণ হয়ে আছে। আর প্রাণীকোষ যেহেতু, এখানে কি হয়েছে না সেন্ট্রোজোম, সেন্ট্রোজোমের পর সেন্ট্রিওল, এখন কিন্তু দুটো সেন্ট্রিওল হয়ে গেছে এবং এরকম অ্যাস্ট্রাল রে তারকার মতো, তারকারশ্মির মতো বেমতন্তুগুলো এখান থেকে সৃষ্টি হবে, এরকম ছড়িয়ে রয়েছে। এটা হচ্ছে নিউক্লিওলাস। এরকম ধরনের আমরা দেখতে পাচ্ছি ইন্টারফেজ। এইবারে ইন্টারফেজ দশা থেকে এম ফেজে ঢুকবে ডিভাইডিং ফেজ। ফার্স্ট আসবে প্রোফেজ। প্রো মিনস আদি বা ফার্স্ট বা প্রথম। যেই না প্রোফেজ দশা এলো, অমনি আমরা কি দেখছি
না যে নিউক্লিয়াসের ভেতর যে নিউক্লিয় রস ছিল, এখন এই নিউক্লিয় রস দেখছি ধীরে ধীরে নিউক্লিয়াস থেকে বেরিয়ে পড়ছে। কোথায়? সাইটোপ্লাজমে। মাইক্রোস্কোপের সাহায্যে আমরা একটুক্ষণ আগে কিন্তু এই নিউক্লিয় সূত্রগুলোকে দেখতে পাচ্ছিলাম না। তার কারণ কি? যদি একটা কাঁচকে আমি জলের ভেতর ডুবিয়ে দিই, তুমি কি দেখতে পাবে? পাবে না। কেন পাবে না? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক মান কাঁচ আর জলে দুটোই সমান, এটা দেখতে পাচ্ছি না। স্যার এখানেও সেরকম মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যাচ্ছিল না। এইবারে আমরা কি দেখছি? ধীরে ধীরে জল ডিহাইড্রেশন বা নিরুদন প্রক্রিয়ার মাধ্যমে নিউক্লিয়াস থেকে ধীরে ধীরে সাইটোপ্লাজমে ছড়াচ্ছে। আর অমনি আমরা কি দেখবো না, ধীরে ধীরে নিউক্লিয় জালিকাগুলো স্পষ্ট হচ্ছে, আমরা মাইক্রোস্কোপের সাহায্যে এখন দেখতে পাওয়া শুরু করেছি। শুধু তাই নয়, আরো কতগুলো ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে? এখানে যে নিউক্লিয় সূত্র রয়েছে, ধরে নাও এরকম একটা নিউক্লিয় সূত্র, এ কি করছে? যখনই জল সরে যাচ্ছে এ কি করছে? তোমরা কি দেখো, একটা উলকে ধরো, উলটা যখন জলের মধ্যে ছিল তখন এলোমেলো হয়ে তার ফাইবার রোমগুলো বিভিন্ন ছড়িয়েছিল। যেই জলটা সরে যাবে অমনি কি হবে না স্যার, উলের বিভিন্ন রোমগুলো একত্রিত হয়ে গিয়ে সেগুলো মোটা হয়ে যাবে এবং আমরা স্পষ্ট দেখতে পাবো। একটুক্ষণ আগে দেখা যাচ্ছিল না জলের ভেতর, এখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এখানেও সেরকম ধরনের যেই নিরুদন প্রক্রিয়ায় নিউক্লিয় রস ছড়িয়ে আছে, অমনি কি হলো না, এই যে ক্রোমাটিন জালিকার যে ক্রোমাটিন তন্তুগুলো রয়েছে, এইটা একটা ধরো ক্রোমাটিন, তো সে কি করবে না, অমনি স্প্রিং এর ন্যায় পেঁচিয়ে যাচ্ছে। কি হচ্ছে? এরকম স্প্রিং এর ন্যায় পেঁচানো শুরু করলো। একে বলা হয় স্পাইরালাইজেশন বা সর্পিলাকারে সংকোচন, সর্পিলাকারে পাকিয়ে যাওয়া, স্পাইরালাইজেশন। দেখো এইটা ছিল এত বড়, এটা দেখো এরকম হয়ে গেল। অ্যান্ড স্পাইরালাইজেশন ফলোড বাই কন্ডেনসেশন, ঘনীভবন, এত বড় ছিল ঘনীভূত হয়ে গেল। কি তোমরা বুঝতে পারছো তো? এর ফলে এটা কি স্ট্রাকচার হয়ে গেল? এরকম একটা স্ট্রাকচার গঠন হয়ে গেল। দেখো এই স্ট্রাকচারটা কি বলে মনে হচ্ছে তোমাদের? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এটা কি না স্যার? ক্রোমোজোম। তার মানে যেটাই ক্রোমাটিন সূত্র সেটাই প্রোফেজ দশা এসে কিসে পরিণত হলো? ক্রোমোজোমে রূপান্তরিত হয়ে গেল। এইভাবে স্পাইরালাইজেশন ফলোড বাই কন্ডেনসেশন, এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রোমোজোম সৃষ্টি হয়ে গেল। নিউক্লিয়াস। ঠিক আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি তোমাদের। ধরো আমরা একটা বিরাট বড় একটা গামছা নিয়ে স্নান করতে চলে গেলাম বিরাট বড় দিঘিতে, কি বলো? তারপরে স্নানের শেষে সেই গামছাটা তো বেশ জলে একদম জুবুথুবু হয়ে গেছে একদম। এবারে এইটাকে নিয়ে আমি ভাঁজ করছি, কয়েকটা ভাঁজ করে এবারে পাকাচ্ছি। যেই পাকাচ্ছি স্প্রিং এর মতো পাকিয়ে যাচ্ছে। এটাকে কি বলবো? স্পাইরালাইজেশন। আর এরপরে জলটা হুড়ুর হুড়ুর করে জল ওখান থেকে নিংড়ে নিচে পড়ে যাচ্ছে, এটাকে বলে কি ডিহাইড্রেশন বা জল বিয়োজন, যেটা একটুক্ষণ আগে হয়েছে। আর গামছাটা যে এত বড় ছিল, লম্বা ছিল, ধীরে ধীরে ছোট হয়ে গিয়ে ঘনীভূত হয়ে গেল, ছোট হয়ে গিয়ে বেশ আকারে দৈর্ঘ্যে ছোট এবং প্রস্থে একটু মোটা হয়ে গেল, এটাকে বলে কন্ডেনসেশন বা ঘনীভবন। ঠিক এইভাবেই ডিহাইড্রেশন, স্পাইরালাইজেশন ফলোড বাই কন্ডেনসেশন, এর দ্বারা ক্রোমাটিন জালিকাগুলো ক্রোমোজোমে পরিণত হচ্ছে। আমরা এখানে বোঝার সুবিধার জন্য 46টা ক্রোমোজোম কিন্তু আঁকলাম না। কটা এঁকেছি? মাত্র 3টি আঁকলাম, কিন্তু আসলে 46টি ক্রোমোজোম আমাদের কোষের এরকম ধরনের রয়েছে। বেশ, এটা নিউক্লিয়াস। প্রাণী কোষের ক্ষেত্রে কি হচ্ছে না, সেন্ট্রিওলটা কি করছে না, পরস্পর থেকে এরকম দূরের দিকে চলে যাচ্ছে এবং তারা পরস্পরের সঙ্গে বেম তন্তুর সাহায্যে যুক্ত হয়ে রয়েছে। এই পর্যন্ত মোটামুটি বোঝা গেছে? বলো আমি কল্পনায় কি ভাববো? নিশ্চয়ই হ্যাঁ। এইবার প্রোফেজ দশার শেষ অবস্থার দিকে আমরা এগোবো। কি হচ্ছে দেখি। প্রোফেজ। এইবার প্রোফেজ দশা যত এগোচ্ছে তত আমরা কি দেখব না, ধীরে ধীরে এই ক্রোমোজোমগুলো আরো স্পাইরালাইজেশন কন্ডেনসেশন প্রক্রিয়ায় সর্পিলাকারে ঘনীভূত হতে হতে আরো ছোট এবং মোটা হচ্ছে, জল আরো বেরিয়ে যাচ্ছে, আরো স্পষ্ট মোটা হচ্ছে। আর কি হচ্ছে, ক্রমশ ধীরে ধীরে দেখবো কি নিউক্লিয় পর্দা আর নিউক্লিয়াস ধীরে 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 অস্পষ্ট হয়ে আসছে। আর সেন্ট্রিওল প্রাণীকোষের ক্ষেত্রে
দুটি বিপরীত মেরুতে ক্রমশ এগিয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রোফেজ দশার একদম শেষ অবস্থাতে আমরা কি দেখব? শেষ অবস্থাতে কি দেখব না, নিউক্লিয় পর্দা প্রায় অবলুপ্ত। আমি বলিনি কিন্তু সম্পূর্ণরূপে অবলুপ্ত। প্রোফেজ দশার যখন একদম অন্তিম মুহূর্ত তখন কি দেখব? নিউক্লিয় পর্দা প্রায় অবলুপ্ত, প্রায়। আর নিউক্লিয় লাশটাও প্রায় অবলুপ্ত। ক্রোমোজোমগুলো কি হয়েছে? আরো ছোট হয়েছে, মোটা হয়েছে। সেন্ট্রিওল দুটো প্রায় দুটি বিপরীত মেরুতে পৌঁছে গেছে। বলিনি কিন্তু সম্পূর্ণ দুটো বিপরীত মেরুতে, কি বললাম? প্রায় দুটি বিপরীত মেরুতে পৌঁছে গেছে। তাহলে আমরা মাইক্রোস্কোপে চোখ লাগিয়ে কল্পনায় আমরা কিন্তু এটা দেখছি। তাহলে ছিল ইন্টারফেজ, এখন প্রোফেজ দশা শেষ হয়ে গেল। এবার আসছি পরবর্তী দশায়, মেটাফেজ। মেটা মানে আফটার বা মধ্যবর্তী, মধ্যবর্তী দশা দেখা যাক। মেটাফেজ দশা যেই এলো, অমনি কি দেখছি? যেটা বলেছিলাম নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ প্রায় অবলুপ্ত, এখন কি দেখছি? সম্পূর্ণরূপে অবলুপ্ত। মেটাফেজ দশাটা তাহলে কি দেখলাম? সম্পূর্ণরূপে অবলুপ্ত। নিউক্লিয় লাশ যেটা বলেছিলাম প্রায় অবলুপ্ত, এখানে কি দেখবো? সম্পূর্ণরূপে অবলুপ্ত। আর এই যে দুটি সেন্ট্রিওল যেটা বলছিলাম প্রায় দুটি বিপরীত মেরুতে, এখন কি দেখছি? সম্পূর্ণ দুটো বিপরীত মেরুতে পৌঁছে গেল। এবং এই যে ক্রোমোজোমগুলো, এগুলো নিরক্ষীয় অঞ্চলে একটা নির্দিষ্ট সরলরেখায় সজ্জিত হয়ে গেল। একে বলা হয় মেটাফেজ প্লেট। সাধারণত বড়গুলি পরিধির দিকে এবং ছোটগুলি কেন্দ্রের দিকে সাধারণত দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখান থেকে বেম তন্তুগুলি এর এই যে ক্রোমোজোমের এই মাঝখানে, এটাকে বলা হচ্ছে কি না, সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত হচ্ছে। একে বলা হয় ক্রোমোজোমাল স্পিন্ডল ফাইবার বা ক্রোমোজোমীয় বেমতন্তু। আরেক ধরনের বেমতন্তু দেখতে পাচ্ছি, এটা বলে কন্টিনিউয়াস স্পিন্ডল ফাইবার। পুরো এইখান থেকে এটা কন্টিনিউ, অবিচ্ছিন্ন বেমতন্তু। প্রশ্ন হবে তোমাদের, স্যার উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হবে বেমতন্তুর? প্রাণী কোষের ক্ষেত্রে তো সেন্ট্রিওল ছিল। হ্যাঁ, উদ্ভিদ কোষের ক্ষেত্রে যে সাইটোপ্লাজমীয় তন্তু বা মাইক্রোফিলামেন্ট রয়েছে, সেখান থেকেই কিন্তু তাদের এই সময় এই মেটাফেজ দশায় এসে এখানে সৃষ্টি হবে। এটাকে বলা হয় মেটাফেজ প্লেট। তাহলে মোটামুটি সকলে বুঝতে পারলে। এখন একটু বিরতির পরে কিন্তু আবার আসছি, তোমরা কিন্তু অপেক্ষা করো, পরবর্তী দশাগুলি সম্বন্ধে আলোচনা করব। ডক্টরস নার্সিং হোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল। জেনিন্স ইন্ডিয়া টিপিএ এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস। ঠিকানা নিউ টাউন, ডায়মন্ড হারবার। মোবাইল 9732594567, 9093107497। বিকে চানাচুর, রায়, অমৃতি, নবাবী, পুষ্টি, তোফা, প্রাকৃতিক প্রণালীতে সমৃদ্ধি। আবার ফিরে এলাম। আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, বুঝতে পারছো তো? তাহলে আমরা কোথায় শেষ করেছিলাম? মেটাফেজে। মেটাফেজে তাহলে কি হলো? নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ যেটা প্রোফেজে ছিল সম্পূর্ণরূপে অবলুপ্ত। যদি বলা হয়, প্রশ্ন করা হয় কখন নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ অবলুপ্ত হলো, তোমরা মহা মুশকিলে পড়বে। কেউ যদি বলি প্রোফেজ দশা, আমি বলবো না, ভুল, মেটাফেজটা ঠিক হবে। কেউ যদি বলে মেটাফেজ, আমি বলবো না, ওরা প্রোফেজ দশা শেষে, ভুল। তাহলে আমরা উত্তরটা এইভাবে, এটাকে বলা হয় প্রো মেটাফেজ দশা। কোন দশায়? তাহলে প্রোফেজের একদম শেষ মুহূর্ত আর মেটাফেজের একদম শুরু। আসলে তো বস্তু একই জিনিস না স্যার। দিন কখন শেষ হচ্ছে না সন্ধ্যা যখন শুরু হচ্ছে। আসলে দিনের শেষ আর সন্ধ্যা, রাত্রির শুরু আসলে একই পয়েন্টকে আমরা বলছি। সুতরাং প্রোফেজ দশার অন্তিম মুহূর্ত এবং মেটাফেজ দশার প্রাক মুহূর্তের সন্ধিক্ষণ, এটাকে বলা হয় প্রো মেটাফেজ মুহূর্ত। এই সময়টা কিন্তু নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ অবলুপ্ত হচ্ছে। এখন তাহলে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ সম্পূর্ণ অবলুপ্ত। প্রাণী কোষের ক্ষেত্রে দুটি সেন্ট্রিওল সম্পূর্ণ বিপরীত মেরুতে পৌঁছে গেছে। ক্রোমোজোমগুলি কোষের এখানে নিরক্ষীয় অঞ্চলে একই সরল রেখায় প্রায় সজ্জিত হয়ে গেছে।
এবং ক্রোমোজোমাল বেমতন্তুগুলো যুক্ত হয়েছে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে। আর এক ধরনের বেমতন্তু কন্টিনিউয়াস স্পিন্ডল ফাইবার দুটো সেন্ট্রিওলের মধ্যে সংযোগ করে রেখেছে, এটাকে আমরা বলছি কি মেটাফেজ প্লেট। তোমাদের প্রশ্ন করতে পারে সবচেয়ে কোন দশায় সবচেয়ে স্পষ্টভাবে আমরা ক্রোমোজোম দেখতে পাই? কি হবে উত্তর? প্রোফেজ না মেটাফেজ? নিশ্চয়ই মেটাফেজ স্যার, তার কারণ ক্রোমোজোম সবচেয়ে স্পষ্ট এবং মোটা। নিউক্লিয় পর্দা নেই, নিউক্লিয় পর্দা থাকলে আমি মাইক্রোস্কোপে দেখতে পেতাম না, তা আবঝা আবঝা হতো, সেখান থেকে আলো আমাদের চোখে পৌঁছতো না রিফ্লেক্ট হয়ে। নিউক্লিয় পর্দা নেই, এই কারণে ক্রোমোজোম দশা হচ্ছে সবচেয়ে মেটাফেজ দশা, সবচেয়ে ক্রোমোজোমগুলোকে স্পষ্ট করে আমরা কাউন্ট করতে পারছি। নেক্সট দশায় আমরা আসছি কি অ্যানাফেজ দশা। অ্যানাফেজ দশায় কি হচ্ছে, আমি এখান থেকে আবার এখানে চলে আসছি। অ্যানা মানে উপরে, বুঝলে? সে কি সুন্দর, সেই আমরা সত্যজিৎ রায় সেই সিনেমাটা শুনেছিলাম না, যে দড়ি ধরে মারো টান, নেক্সট কি রাজা হবে খান খান। এখন দেখা যাক এখানে দড়ি ধরে কে টান মারছে, রাজা কোথায় খান খান হচ্ছে। দড়ি ধরে এই পুতুল নাচের খেলানোর মতো, পুতুল নাচ দেখেছো? পুতুল নাচের খেলা, সেই ঐতিহ্যগুলো তো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, তোমরা দেখে নিও, খুব মজাদার বিষয়। আড়াল থেকে একজন পুতুলকে নাচাচ্ছে আর অভিনয় হচ্ছে। এখান দেখো এইখানে দুজন যেন পুতুল খেলাচ্ছে, আর পুতুলগুলো যেন এটা কি করছে, দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান। এই যে এখানে সেন্ট্রিওলগুলো রয়েছে, এই সেন্ট্রিওলগুলো এখান থেকে যে অ্যাস্ট্রাল রে বা অ্যাস্ট্রাল রশ্মি তারকার মতো ছড়িয়ে পড়ছে, আসলে এগুলো বেমতন্তুর মাথাগুলো। আর এর ভেতর কি রয়েছে, মাইক্রোটিউবিউল, যেটা আসলে টিউবিউল নামক প্রোটিন দ্বারা গঠিত। এখান থেকে প্রোটিনগুলো খসে খসে পড়ছে, ফলে কি হচ্ছে, এখান থেকে এরকম টান সৃষ্টি হচ্ছে। আর যখন এই টান সৃষ্টি হবে, ধরে নাও এটা একটা ক্রোমোজোম, এখান থেকে টান হচ্ছে, এখান থেকে টান হচ্ছে, এ পাশ থেকে টানছে, এ পাশ থেকে টানছে। এই ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, এখানে তো দুটো ক্রোমাটিড, এখানে চারটে ক্রোমাটিড নয়, এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, কার সাথে যুক্ত রয়েছে, সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত রয়েছে। এখন যখন দুদিকে টানবে তখন মাঝখানে সেন্ট্রোমিয়ার কি হবে, ইট উইল বি স্প্লিটেড, দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে। হয়ে গিয়ে কি হবে, এখানে একটা ক্রোমোজোম আর এখানে একটা ক্রোমোজোম। তাহলে এখানে একটা ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোম, এখানে আর একটা ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোম, দুদিকে চলে যাবে। আর এর আকৃতিটা কিসের মতো হলো, ভি এর মতো আকৃতি হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এইরকম মানে অ্যানাফেজ দশায় কি হচ্ছে না, এইখান থেকে যখনই এখানে বেমতন্তুর এই ডগাগুলি যখন খসে খসে যাচ্ছে, তখন এদিক থেকে টান পড়ছে। আর এই যে ক্রোমোজোমাল বেমতন্তুগুলো টান হচ্ছে, এই টানের ফলে কি হচ্ছে না, এইরকম ধরনের মাঝখানে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে গেল। অমনি কি হবে না, অমনি ক্রোমোজোমগুলি একদম স্প্লিটেড বা বিভক্ত হয়ে গিয়ে একে বলা হয় অপত্য ক্রোমোজোম। এটা যেন মাতৃ ক্রোমোজোম, আর এখান থেকে তার অপত্য বা সন্তান সৃষ্টি হলো অপত্য ক্রোমোজোম, দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়ে দুটি বিপরীত মেরুর দিকে যাওয়া শুরু করলো। এবং এই সঙ্গে এই বিভাগে সাহায্য করে কিন্তু আবার কন্টিনিউয়াস স্পিন্ডল ফাইবারও। বলে স্যার কিরকম ধরনের কন্টিনিউয়াস স্পিন্ডল ফাইবার সৃষ্টি করছে না, যেগুলো ভেঙে ভেঙে যাচ্ছে এই টুকরোগুলো, এগুলো গিয়ে এই কন্টিনিউয়াস স্পিন্ডল ফাইবারের সঙ্গে এগুলো তো কিন্তু যুক্ত হচ্ছে। আর যখনই যুক্ত হচ্ছে, মাঝখানে যখন যুক্ত হচ্ছে, তারা কি করছে না, দুদিকে এরকম ঠেলছে। ফলে দুদিকে এরকম ঠেলছে, ফলে অপত্য ক্রোমোজোমগুলোও কিন্তু ধীরে ধীরে দুটো বিপরীত দিকে রিপালশন বা বিকর্ষণ, কেন্দ্র থেকে দুটো মেরুর দিকে এরকম ধরনের যাচ্ছে। একই সাথে আরেক ধরনের বেমতন্তু সৃষ্টি হচ্ছে। আমি দুটো বেমতন্তুর কথা বলেছিলাম, একটা বলেছিলাম কি ক্রোমোজোমাল বেমতন্তু, আর একটা কি বলেছিলাম কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন বেমতন্তু, ক্রোমোজোমাল স্পিন্ডল ফাইবার, কন্টিনিউয়াস স্পিন্ডল ফাইবার। কিন্তু এখানে আরেক ধরনের স্পিন্ডল ফাইবার সৃষ্টি হচ্ছে। মাঝখানে এই যে অপত্য ক্রোমোজোমগুলোর মাঝখানে এরকম সৃষ্টি হচ্ছে দুটো জোন, দুটো নর্থ জোন সাউথ জোন যদি ধরি, বা আপার জোন লোয়ার জোন, তার মাঝখানে ইন্টারজোনাল, ইন্টার মানে ইন বিটুইন, টু জোনস, দুটো জোনের মাধ্যমে, সুতরাং আন্তঃ অঞ্চলীয় বেমতন্তু ইন্টারজোনাল স্পিন্ডল ফাইবার সৃষ্টি হচ্ছে। এ কি করছে, পুশ করছে, দুদিকে এরকম ঠেলছে, এরকম ধরনের কেন্দ্র থেকে দুটো
জোন বা মেরুর দিকে ঠেলছে। এইভাবে অপত্য ক্রোমোজোমের সঞ্চালন হচ্ছে দুটো বিপরীত মেরুতে। এখন এই সময় অ্যানাফেজ দশায় কিন্তু ক্রোমোজোমগুলো আকৃতি দুরন্ত হয়, নানা রকম আকৃতি। যেমন কেমন ধরনের আকৃতি আমি তোমাদের একটুখানি বলি। মনে করো এই একটা ক্রোমোজোম, এর মাঝখানে সেন্ট্রোমিয়ার, এগুলো হয় মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এ যখন টানবে তখন কি হবে? ভির মতো আকৃতি হবে উপরের দিকে যদি টান হয়। ধরো এই একটা ক্রোমোজোম, এটা ঠিক সেন্ট্রোমিয়ারটা মাঝখানে ঠিক নয়, মাঝের একটু পরে আছে, এই জন্য বলে সাব মেটাসেন্ট্রিক। তো এটা যখন টান মারো তখন কীরকম হবে বলো? এল এর মতো আকৃতি হবে। আবার ধরো এই একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার প্রান্তের কাছাকাছি রয়েছে, তখন এটার যখন টান মারো তখন কীরকম হবে? এরকম ধরনের হবে আকৃতি, জের মতো আকৃতি হবে। আবার ধরো মনে করো এই একটা ক্রোমোজোম, তার সেন্ট্রোমিয়ার একদম শেষের দিকে, এগুলো টেলোসেন্ট্রিক, তখন কি হবে? এটার আকৃতি কেমন হবে? আই আকৃতির হবে, আইর মতো এরকম টান হবে। ফলে মেটাসেন্ট্রিক ভি, সাব মেটাসেন্ট্রিক এল, অ্যাক্রোসেন্ট্রিক জে এবং টেলোসেন্ট্রিক আইর মতো আকৃতি। এরকম ভিন্ন ভিন্ন আকৃতির ক্রোমোজোমগুলো অপত্য ক্রোমোজোম সৃষ্টি হবে এই অ্যানাফেজ দশায়, এবং হয়ে তারা দুটো বিপরীত দিকে গমন করতে শুরু করবে। তোমরা বুঝতে পারছো তো? বেশ, না বুঝতে পারলে কমেন্ট্রি বক্সে তোমরা কিন্তু বলবে বিশ্ব সমাচারের, এবং ভবিষ্যতে তোমরা কোন কোন টপিক কি জানতে চাও। পুরো সিলেবাস তো এখানে সম্ভব নয়, কিন্তু কোনটা কোনটা কঠিন তোমাদের লাগছে, কোনটা বেশি ইন্টারেস্টিং, সেই সময় করলে পরবর্তীকালে চেষ্টা করব তোমাদেরকে আবার পুনরায় ক্লাস নেওয়ার। এরপর অ্যানাফেজ দশার শেষ মুহূর্তে কি হবে? অ্যানাফেজ দশা এরকম হচ্ছে, বুঝলে? অ্যানাফেজ দশার শেষে কি হচ্ছে? ক্রোমোজোমগুলি তাহলে কি হবে? প্রায় দুটি বিপরীত মেরুতে পৌঁছে গেল। বলিনি কিন্তু সম্পূর্ণ দুটো বিপরীত মেরুতে, কি বললাম? প্রায় দুটি বিপরীত মেরুতে পৌঁছে গেল। এবং এরকম ধরনের আকৃতি, কারণ এখানে ইন্টারজোনাল স্পিন্ডল ফাইবার, কন্টিনিউয়াস স্পিন্ডল ফাইবার এসে তৈরি হচ্ছে, এগুলোকে স্টেম বডি, কি বলছে? স্টেম বডি গঠিত হলো। এইভাবে কিন্তু অ্যানাফেজ দশার শেষ হলো। এবারে আসছে টেলোফেজ। যেই টেলোফেজ দশা এলো, অমনি কি হলো না, এখানে ক্রোমোজোমগুলো সম্পূর্ণ দুটো বিপরীত মেরুতে পৌঁছে গেল। সম্পূর্ণ দুটো বিপরীত মেরুতে পৌঁছে গেছে। যেই সম্পূর্ণ দুটো বিপরীতে পৌঁছে গেল, অমনি কি হলো না, এখানে একটা অদ্ভুত ব্যাপার হয়ে গেল। কি হলো না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, এন্ডোপ্লাজমিক জালিকা থেকে ধীরে 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 এখানে কি হলো না, নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটলো। আর কি? নিউক্লিওলার অর্গানাইজাম, ক্রোমোজোমের যে অংশ তোমরা জানো, নিউক্লিওলার অর্গানাইজাম ক্রোমোজোম, তার সাহায্যে এখানে নিউক্লিওলাসের সৃষ্টি ঘটলো। আর কি? প্রোফেজে যা হয়েছিল এখানে তার উল্টো, প্রোফেজে হয়েছিল ডিহাইড্রেশন, এখানে হচ্ছে কি রিহাইড্রেশন। রিহাইড্রেশন মানে পুনরায় জল সংযোজন, পুনরায় জল আবার ঢুকলো। তাহলে সাইটোপ্লাজম থেকে পুনরায় আবার নিউক্লিয়াসের মধ্যে ঢুকছে নিউক্লিয় রস। অমনিতে পুরো উল্টো, এখানে হয়েছিল কি স্পাইরালাইজেশন অ্যান্ড কন্ডেনসেশন। এবারে কি হবে? যেই মুহূর্তে নিউক্লিয় রস ঢুকলো, অমনি যে ক্রোমোজোমগুলো ছিল ডিস্পাইরালাইজেশন অ্যান্ড ডিকন্ডেনসেশন, প্যাঁচগুলো খুলে গেল, স্প্রিংয়ের ন্যায় প্যাঁচগুলো উল্টা যেন বেশ একসাথে ছিল মোটাসোটা হয়ে, যেই জলে দিয়ে দিলাম আপনি কি হবে? চারদিকে আবার এলোমেলো হয়ে যাবে না? এও সেরকম ডিস্পাইরালাইজেশন, পুনরায় স্প্রিংয়ের প্যাঁচ খুলে গেল উল্টো দিকে। ডিকন্ডেনসেশন, ঘনীভবন খুলে গিয়ে আবার প্রসারিত হতে শুরু করলো, প্রসারণ। ফলে আর ক্রোমোজোম থাকলো না, এগুলো কি হয়ে গেল? আবার পুনরায় ক্রোমাটিন সূত্র বা ক্রোমাটিন জালিকাতে পরিণত হয়ে গেল। এইভাবেই কিন্তু টেলোফেজ দশাটা কিন্তু শেষ হলো।
তাহলে আমরা ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয় বিভাজন শেষ করলাম। তাহলে একটা কোষের যখন কোষ বিভাজন হচ্ছে তখন তার কি হচ্ছে না, প্রথম ঘটনা হচ্ছে তার নিউক্লিয় বিভাজন, ক্যারিওকাইনেসিস। তাহলে ক্যারিওকাইনেসিস হয়ে গেল, ছিল একটা নিউক্লিয়াস, হয়ে গেল কটা, দুটো নিউক্লিয়াস। এখানে ছিল 3টি ক্রোমোজোম, এখানেও কিন্তু 3টি ক্রোমোজোম, এখানেও 3টি ক্রোমোজোম হলো। এই জন্য মাইটোসিসে যেহেতু সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ সৃষ্টি হয়েছে, একে বলা হয় কি, সমবিভাজন বা ইকুয়াল ডিভিশন। এখন প্রশ্ন হচ্ছে, এবারে আসছে আমরা সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিসের পরে। এখন প্রাণী কোষের ক্ষেত্রে কি হচ্ছে না, এই যে অ্যানাফেজ দশা থেকেই কিন্তু শুরু হয়ে যায় সাইটোকাইনেসিস। কি হচ্ছে না, এই যে নিরক্ষীয় অঞ্চলে এখানে দেখছো যে সাইটোপ্লাজমীয় অংশ, এই অংশটা ক্রমশ ইনভাইজেনেশন পদ্ধতি বা ফারোয়িং বা ক্লিভেজ পদ্ধতি কি হচ্ছে, নিরক্ষীয় অঞ্চলের দুদিক থেকে ক্রমশ কেন্দ্রের দিকে একটা অভিক্ষেপ, আঙুলের মতো অভিক্ষেপ সৃষ্টি হচ্ছে, ধীরে 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 এগিয়ে আসছে। ক্রমশ অ্যানাফেজ দশার শেষে এবং অবশেষে টেলোফেজ দশার দিকে কি হচ্ছে না, এরকম ধীরে 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 আরও ক্রমশ এগোচ্ছে। আঙুলের মতো ইনভ্যাজিনেশন পদ্ধতিতে সাইটোপ্লাজমীয় বিচলনের ফলে বা আন্তর বিচলনের ফলে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে অভিক্ষেপটা, হতে হতে আলটিমেটলি এটা কি হলো না, জয়েন্ট হয়ে গেল, হয়ে গিয়ে কি হলো, আলটিমেটলি দুটো আলাদা কোষে রূপান্তরিত হয়ে গেল। একে বলা হয় ক্লিভেজ বা ফারোয়িং দশা। এইভাবে প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়? এখন উদ্ভিদ কোষের ক্ষেত্রে যে ছবিগুলো দেখো, গোল ছবি এঁকেছি প্রাণী কোষ বলে, যদি উদ্ভিদ কোষ হতো তাহলে ছবিটা কি হতো, এর নিউক্লিয়াসের স্ট্রাকচার সব ঠিক থাকতো, কিন্তু কোষগুলি এরকম ধরনের সাধারণত ষড়ভুজ আকৃতি, এরকম ধরনের পুরো নিউক্লিয়াস, এবং এরকম যা ছবি আছে নিউক্লিয়াসের সবটাই, শুধুমাত্র কি থাকবে না, না এই বেম তন্তুর এই সেন্ট্রিওলটা থাকবে না, সেখানেও এরকম কিন্তু ক্রোমোজোমগুলো সব মেটাফেজ দশায় কি হবে না, এরকম ধরনের ছবি আসবে, এরকম ছবি আসবে, অ্যানাফেজ দশায় এরকম ধরনের হবে, কিন্তু এই যে সেন্ট্রিওলটা থাকবে না বা তার বেম তন্তুটা থাকবে না। এ নিয়ে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয় দেখা যাক। প্রথমে অপত্য নিউক্লিয়াস, দুটোতে টেলোফেজের দশায় শেষ হয়ে গেল। এইবারে কি হচ্ছে না, এই নিরক্ষীয় অঞ্চলে কতগুলি সাইটোপ্লাজম মাইক্রোফিলামেন্ট এর সাথে যুক্ত হচ্ছে এখানে নিরক্ষীয় অঞ্চলে, এবং এখানে গলগি বডির ফ্র্যাগমোজোম নামক একটা অংশ, ক্ষুদ্র 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 ছোট্ট ছোট ভেসিকেল অংশ, সে কি করছে না, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পেকটেট জাতীয় পদার্থ নিয়ে সেখানে যুক্ত হচ্ছে। ফ্র্যাগমোজোমগুলো যুক্ত হয়ে কি গঠন করছে, ফ্র্যাগমোপ্লাস্ট। এই ফ্র্যাগমোপ্লাস্টটাই পরবর্তীকালে কি হলো না, পরিবর্তিত হয়ে গেল কি, মিডল ল্যামেলা বা মধ্যচ্ছদায়। কালক্রমে আবার পুনরায় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে টিউবুল অংশ, যে সমস্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে সমস্ত ভেসিকেল এবং সিস্টার্নি অংশ এবং গলগি বডির যে সমস্ত ফ্র্যাগমোজোম অংশ, তারা আবার পুনরায় সেলুলোজ, হেমিসেলুলোজ প্রভৃতি মেটেরিয়াল নিয়ে এসে প্রাথমিক কোষ প্রাচীর গঠন করছে, দুপাশে প্রাথমিক কোষ প্রাচীর। ক্রমে আবার ওই একই ফ্র্যাগমোজোম, সিস্টার্নি, ভেসিকেল এই সমস্ত অংশগুলো এরা পুনরায় আবার কি সেলুলোজ, হেমিসেলুলোজ এর সঙ্গে লিগনিন, পেকটিন, সুবেরিন ইত্যাদি যোগ করে সেকেন্ডারি সেল ওয়াল বা গৌণ কোষ প্রাচীর সৃষ্টি করছে। এইভাবে মূল উদ্ভিদ কোষের যে মিডল ল্যামেলা বা মধ্যচ্ছদা ছিল তার সাথে যুক্ত হয়ে গেল, যে প্রাথমিক কোষ প্রাচীর ছিল তার সঙ্গে যুক্ত হলো, যে গৌণ কোষ প্রাচীর ছিল তার সঙ্গে যুক্ত হয়ে গেল, অমনি একটা কোষ থেকে কটা কোষ হয়ে গেল, দুটি কোষ সৃষ্টি হলো। এইভাবে সাইটোকাইনেসিস হয়ে একটা কোষ থেকে, একটা উদ্ভিদ কোষ থেকে দুটি উদ্ভিদ কোষ, একটি প্রাণী কোষ থেকে দুটি প্রাণী কোষের সৃষ্টি হলো। তাহলে তোমরা সকলে বুঝতে পারলে তো আজকে মাইটোসিস কোষ বিভাজন এখানেই আমরা শেষ করলাম। মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা কি হচ্ছে, আমাদের দেহের অঙ্গের বৃদ্ধি ঘটছে, আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটছে, ক্ষয়পূরণ ঘটছে, এই সমস্ত কাজগুলি সম্পন্ন হচ্ছে, আমরা লম্বায় বড় হচ্ছে। তোমরা সকলে ভালো থেকো, আনন্দে থেকো, খুব সাবধানে থাকো, সতর্কভাবে থাকো, ভয় পেও না, তোমরা ভবিষ্যতে অনেক বড় হবে। সুতরাং আমাদের সন্তানরা তোমরা যেন প্রত্যেকে অত্যন্ত সুন্দর থাকো, কারণ অনন্ত
সম্ভাবনা, সীমাহীন বিকাশ তোমাদের মধ্যে রয়েছে। তোমরা অনেকে বড় হয়ে অনেক বড় হবে, এই শুভেচ্ছা রইল, ঈশ্বরের কাছে প্রার্থনা রইল। সকলে ভালো থেকো। নমস্কার। এলাকায় এই প্রথম 110টি এসি কেবিল লিফট সহ আইসিইউ ও ডায়ালিসিস সেন্টার, 25 বছরের আপনাদের সেবায় নিয়োজিত। দি শহরারহাট নার্সিং হোম, প্রোপাইটার জাহির ইসলাম। ঠিকানা শহরারহাট বেলেপাড়া ফলতা রোড। মোবাইল 9434037116, 8317804375। দাস এন্টারপ্রাইজ, এখানে সমস্ত রকম গিফট আইটেম পাওয়া যায়। প্রোপাইটার বাসুদেব দাস অ্যান্ড সন্স। ঠিকানা কাকদ্বীপ বাজার পোস্ট অফিসের পাশে। মোবাইল 9126484237, 7001255410।